বৈশ্বিক উষ্ণতার প্রভাবে গলছে অ্যান্টার্কটিকার বরফ। গত ১০০ বছরে এই মহাদেশের তাপমাত্রা বেড়েছে ২.৫ ডিগ্রি সেলসিয়াস। জীববৈচিত্র্যের ওপর পড়ছে উষ্ণতার প্রভাব। বিজ্ঞানীরা বলছেন, পরিবেশে কার্বন ডাই অক্সাইড বেড়ে যাওয়ায় বিপদাপন্ন প্রাণ প্রকৃতি। স্বাগত রাত ৯টা বাংলাদেশের সঙ্গে আছি আমি জাহিদ হোসেন। সবশেষের খবর, আলোচনা ও বিশ্লেষণ নিয়ে আছি আমি আসমামিতা। খেলার আনন্দ হতাশার খবর নিয়ে আছি আমি অনুপম দেব। শুরুতেই জানিয়ে দেব শিরোনাম। নারায়ণগঞ্জের ৭ খুন মামলার রায় কাল, জড়িত সবার দৃষ্টান্তমূলক শাস্তির আশা অ্যাটর্নি জেনারেলের। বিচারকের শৃঙ্খলা বিধির গেজেট প্রকাশের সময় পেল সরকার, ৫ ফেব্রুয়ারির মধ্যে প্রকাশের নির্দেশ। রানে এগিয়ে থেকে অস্বস্তিতে বাংলাদেশ, মুশফিক সাকিবদের কাঁধে ওয়েলিংটন টেস্টের ভাগ্য। রাত ৯টা বাংলাদেশে আজ মতামত পাঠানোর বিষয়ে নিউজিল্যান্ডে টাইগারদের দল। মতামত পাঠাতে পারেন SMS অথবা ফেসবুকে। আপনার মতামত জানাবো সংবাদের পরের অংশে। নারায়ণগঞ্জের আলোচিত ৭ খুন মামলার রায় কাল। প্যানেল মেয়র নজরুলের সঙ্গে নূর হোসেনের বিরোধের জেরেই এই হত্যাকাণ্ড। আর টাকার বিনিময়ে র্যাবের সাবেক কয়েকজন কর্মকর্তা হত্যাকাণ্ড ঘটান বলে জানিয়েছে তদন্ত সংশ্লিষ্টরা। দায় স্বীকার করে আদালতে আসামিদের জবানবন্দিতেও উঠে এসেছে এসব তথ্য। নজরুল ও নূর হোসেন দুজনেই নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের কাউন্সিলর, পাশাপাশি স্থানীয় আওয়ামী লীগের রাজনীতিতে যুক্ত। জেলা ছাত্রলীগের একসময় সভাপতি, কেন্দ্রীয় যুবলীগ নেতা নজরুল ছিলেন প্যানেল মেয়র, আর নূর হোসেন সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সহসভাপতি। নূর হোসেনের চাঁদাবাজি সহ নানা অনৈতিক কাজে বড় বাধা নজরুল। ভালো সংগঠক হিসেবেও পরিচিত ছিলেন তিনি। প্রতিপক্ষ সরিয়ে দিতেই এ হত্যার পরিকল্পনা করেন নূর হোসেন। টাকার বিনিময়ে তার সঙ্গে ছিলেন র্যাবের সাবেক কজন কর্মকর্তা। তারাই অপহরণ ও হত্যায় জড়িত বলে অভিযোগ। নির্মমভাবে হত্যা করেছে, তাদের শাস্তিটা যাতে সর্বোচ্চ হয় এবং আমার মতো কেউ যাতে স্বামীহারা আর না হয়। সন্তানরা বাবার জন্য এখনো কাঁদে। নাগরিক হিসেবে একটা ঘটনা ঘটছিল, সেইখানে যতদূর আমরা জানি উনি একটু প্রতিবাদ করছিল এবং সেই প্রতিবাদের ফলে তাকে আজকে এই মৃত্যুবরণ করতে হয়েছে। নূর হোসেন র্যাব 11-এর সাবেক কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল তারেক সাইদ ও লেফটেন্যান্ট কমান্ডার MM রানা সহ আলোচিত ৭ খুন মামলার আসামি ৩৫ জন। এর মধ্যে দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন সাবেক ৩ র্যাব কর্মকর্তা সহ ২১ জন। বর্তমানে আসামি যে নূর হোসেন কাউন্সিলর, সাবেক কাউন্সিলর, তার সাথে একটা ব্যক্তিগত দ্বন্দ্ব ছিল। দ্বন্দ্বের জের হিসেবেই নজরুলের সঙ্গে বিভিন্ন সাক্ষ্য প্রমাণে যা এসছে তা হচ্ছে তারা জড়ায় যায়। পরবর্তী পর্যায়ে র্যাবের সহযোগিতা নিয়ে এই হত্যাকাণ্ডটি সংঘটিত হয়েছে। প্রধান আসামি নূর হোসেন ও সাবেক ৩ র্যাব কর্মকর্তা সহ কারাগারে আটক আছেন ২৩ আসামি, পলাতক ১২ জন। মামলার কার্যক্রম শেষে সোমবার রায় ঘোষণার কথা রয়েছে নারায়ণগঞ্জ জেলা দায়রা জজ আদালতের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। নারায়ণগঞ্জের ৭ খুনে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির আশা করছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। দুপুরে নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই আশা প্রকাশ করেন তিনি। এটা একটা দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত, তার কারণ যেখানে এটা একটি পরিকল্পিত হত্যাকাণ্ড এবং যে হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত আছে তাদের কাজ হলো মানুষের জানমাল রক্ষা করা, মানুষের স্বাধীনতাকে সেফগার্ড করা। তারাই যদি কোনো রকম এই অপরাধের সাথে জড়িত হয়ে যান, সে অপরাধ ক্ষমার অযোগ্য। জাহিদ, বহু আকাঙ্ক্ষিতই আসলে বলতে হবে নারায়ণগঞ্জের এই আলোচিত হত্যাকাণ্ডটির, এই হত্যার পর থেকেই একের পর এক যেসব তথ্য উঠে আসছিল সেটি রীতিমতো রোমহর্ষক ছিল এবং তখন থেকে মানুষের কিন্তু মনে খুবই একটা জোরালো অবস্থান তৈরি হয় যে এই ঘটনার সুষ্ঠু বিচার হওয়া এবং দোষীরা যেন শাস্তি হয়। এখানে আসলে আছে তো, একটা হচ্ছে রাজনীতির ব্যাপার আছে, দ্বিতীয় কথা হচ্ছে যে যাদেরকে মানুষ
রক্ষার জন্য দায়িত্ব দেওয়া হয়েছিল তাদের বিরুদ্ধেই অভিযোগ। ফলে এই সব কিছু মিলে, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে হত্যাকাণ্ডটি সংগঠিতভাবে পূর্ব পরিকল্পিতভাবে করা হয়েছে এই পুরো বিষয়টি, এবং খুবই নৃশংসভাবে পরিকল্পনা, নৃশংসতা সবকিছু মিলিয়ে এটা একটা উদাহরণ তৈরি হয়েছে। ফলে রায়ের মধ্য দিয়েও আরেকটি উদাহরণ সৃষ্টি হওয়া দরকার, যাতে এই ধরনের ঘটনা আর না ঘটতে পারে। এবং এই ঘটনায় আপনি যেটা বলছিলেন, আইন শৃঙ্খলা বাহিনী যাদের কিনা আসলে মানুষের নিরাপত্তা দেবার দায়িত্ব, তাদেরই জড়িত থাকার প্রমাণ মেলে একের পর এক। এবং সবশেষ তারা তো আদালতে জবানবন্দিতেই এই পুরো ঘটনা প্রবাহ স্বীকার করেছেন। এবং সেটি আপনি সত্যিই বললেন যে মানে আর অনেক ঘটনা চাইতে এটি আসলে উদাহরণ। এবং পরিবারগুলো এই বিষয়ে কিন্তু তাদের মতামত দিয়েছে যে তারা অবশ্যই চান যে যারা এই অপরাধের সঙ্গে সংশ্লিষ্ট দোষী হলে তাদেরকে সর্বোচ্চ শাস্তি দেয়া হয়। এবং নারায়ণগঞ্জে একজন প্যানেল মেয়র একজন ওয়ার্ড কাউন্সিলরকে মেরে ফেলবার জন্য আরেক ওয়ার্ডের আরেকজন কাউন্সিলর যেভাবে অর্থ খরচ করলেন, আইন শৃঙ্খলা বাহিনীর পেছনে একটা বড় অঙ্কের অর্থ খরচ করতে হয়েছে, বোঝাই যাচ্ছে। একজন ওয়ার্ড কাউন্সিলর আসলে এত অর্থের কিভাবে তিনি এত অর্থের মালিক হন, বা অন্তত এই ধরনের একটি কাজে ব্যয় করতে পারেন, সেই বিষয়গুলো হওয়া দরকার। তার চেয়ে মনে হয় বড় কথা যে আমরা বিভিন্ন গণমাধ্যমে দেখেছি যে র্যাবের 3 কর্মকর্তা যারা গ্রেপ্তার আছেন, সেই 3 কর্মকর্তা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন, তারেক সাঈদ, আরিফ এবং রানা, এই 3 জন। এবং আমরা কিন্তু অনেক সময় দেখি যে আইন শৃঙ্খলা বাহিনীর যে বিভিন্ন শাখা আছে তাদের বিরুদ্ধে নানা ধরনের অভিযোগ উঠে আসে। আমার মনে হয় যে রায়ে আগামীকাল বোঝা যাবে যে আসলে সাক্ষ্য প্রমাণ কি এসেছে এবং কি আদৌ প্রমাণিত হচ্ছে নাকি কি হচ্ছে। মূল বিষয়টা হচ্ছে যে এখানে একটা দৃষ্টান্ত স্থাপন করতে হবে এই রায়ের মধ্য দিয়ে, কারণ এটি কিন্তু প্রক্রিয়াটি, আমরা যেই তথ্যগুলি বলছি সেই তথ্যগুলিও কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আসামিদের কাছ থেকে, এবং সেটা 164 ধারার জবানবন্দি। এটা এমন না যে পুলিশের কাছে তারা স্বীকার করেছে, ফলে এটা আদালতের সামনে তবে অবশ্যই একটা বিষয় মনে হয় যে আমরা তাদের 3 জনের জবানবন্দি যদি দেখি, এর মানে আসলে যেই অভিযোগগুলো থাকে যে আইন শৃঙ্খলা বাহিনীকে টাকা দিয়ে অনেক কিছু করানো সম্ভব, সেটাও মনে হয় অনেকটাই উঠে এসেছে। সেটার ব্যাপারেও নিশ্চয়ই যদি প্রমাণিত হয় তাহলে আমরা আদালতের কাছ থেকেও এক ধরনের পর্যবেক্ষণ হয়তো পাবো। সেগুলি সবকিছু আমরা আশা করছি। আরো কিছু খবর আছে, চলে যাচ্ছি সেগুলোতে। নিম্ন আদালতের বিচারকদের শৃঙ্খলা বিধি 5 ফেব্রুয়ারির মধ্যে গেজেট আকারে প্রকাশ করতে বলেছে আপিল বিভাগ। অ্যাটর্নি জেনারেলের সময় আবেদনের পরিপ্রেক্ষিতে সর্বোচ্চ আদালত সরকারকে আরো 3 সপ্তাহ সময় দিয়েছে। বিচার বিভাগ পৃথকীকরণ মামলার রায়ে দেয়া 12 দফা নির্দেশনায় অধস্তন আদালতের বিচারকদের জন্য পৃথক শৃঙ্খলা বিধি তৈরির নির্দেশ ছিল, কিন্তু দীর্ঘ 17 বছরেও তা তৈরি হয়নি। এতে বিচার বিভাগে দ্বৈত শাসন বিরাজ করছে বলে বেশ কয়েকবার অসন্তোষ প্রকাশ করেন প্রধান বিচারপতি। সবশেষ শৃঙ্খলাবিধি গেজেট আকারে প্রকাশ করতে সরকারকে রোববার পর্যন্ত সময় দিয়েছিল সর্বোচ্চ আদালত। প্রধান বিচারপতি সহ আপিল বিভাগের 7 বিচারকের পূর্ণাঙ্গ বেঞ্চে রাষ্ট্রপক্ষ সময় আবেদন করলে তা আবারও পিছিয়ে যায়। তবে প্রধান বিচারপতি বলেন, এ সময়ের মধ্যে শৃঙ্খলাবিধির গেজেট প্রকাশ করতেই হবে, আর কোনো ছাড় দেয়া হবে না। আদালত 3 সপ্তাহ সময় দিয়েছেন এবং আগামী 5ই ফেব্রুয়ারিতে এটা আবার তালিকায় আসবে। একটা সমঝোতার প্রশ্ন এখানে দাঁড়িয়েছে। আমি মনে করি এই সমঝোতাটা হয়ে গেলেই আমার মনে হয় সমস্যার সমাধান হতে পারে। তবে গত 12 ডিসেম্বর রাষ্ট্রপতির দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, শৃঙ্খলাবিধির বিষয়টি গেজেট আকারে প্রকাশের প্রয়োজন নেই। তারপরেও সর্বোচ্চ আদালত গেজেট প্রকাশের নির্দেশনা কার্যকর করতে সরকারের প্রতি নির্দেশ দেয়। জান্নাতুল ফেরদাউস, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। খুলনায় গ্রিল কেটে ঘরে ঢুকে কলেজ শিক্ষককে হত্যার পর মালামাল লুট করেছে দুর্বৃত্তরা। দুপুরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। এই ঘটনা দৃষ্টান্তমূলক বিচার দাবি করেছেন তার সহকর্মী ও শিক্ষার্থীরা। খুলনা শহীদ আবুল কাশেম কলেজের ইংরেজি বিভাগের শিক্ষক চিত্তরঞ্জন বাইন স্ত্রী এবং 2 মেয়েকে নিয়ে থাকতেন শহরের শেরেবাংলা সড়কের ভাড়া বাড়িতে। পৌষ সংক্রান্তি উপলক্ষে শুক্রবার বটিয়াঘাটার শ্বশুর বাড়িতে স্ত্রী এবং মেয়েদের রেখে বাসায় আসেন তিনি। রোববার সকালে চিত্তরঞ্জনের মোবাইল ফোনে স্ত্রী বেশ কয়েকবার ফোন করলেও কোনো সাড়া শব্দ পাওয়া যায়নি। পরে স্বজনেরা বাসায় গিয়ে শয়নকক্ষে খাটের উপর তার মরদেহ পড়ে থাকতে দেখেন। আমার বলেছে বাবা আর ঠান্ডা পড়ে গেছে, এখন আর আপনারা যাওয়া লাগবে না, আমি একাই যেতে পারি। কোনদিন মোটরসাইকেল নিয়ে যায়নি। শুক্রবার পর্যন্ত আমার সাথে কথা হয়েছে, আর এরপর আর কোনো কথা হয়নি। পুলিশ জানিয়েছে চিত্তরঞ্জনের মাথার ডান পাশে এবং ডান পায়ে ভারী বস্তুর আঘাত রয়েছে।
বাসায় মালামাল লুটের জন্য দুর্বৃত্তরা তাকে হত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। সিআইডি এবং পিবিআই তারা এক্সপার্ট সহ এখানে উপস্থিত হন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যে রাতের বেলা এখানে পেছনে জানালার গ্রিল কেটে তারা অনুপ্রবেশ করে এবং কিছু আঘাতের চিহ্ন আছে। তারপরে মৃত্যুর কারণ এবং অন্যান্য যাবতীয় বিষয়গুলো আমরা অনুসন্ধান করছি। শিক্ষক চিত্তরঞ্জন হত্যায় ক্ষুব্ধ শহীদ আবুল কাশেম কলেজে তার সহকর্মী ও শিক্ষার্থীরা ঘটনার বিচার দাবি করেছেন তারা। সকালে যখন খাবার নিয়ে আসে সেই সময় এসেই দেখে যে ওই ভেঙ্গে দেখে কি যে অবস্থা আছে এবং মুখে কাপড় দেয়া, হাত বাঁধা, পা বাঁধা অবস্থায় আছে। কোনো ছাত্রই কোনো মানুষই চায় না তার শিক্ষকের এইভাবে মৃত্যু হোক বা কারোরই হোক, আমরা এর সঠিক বিচার চাই। নিহত চিত্তরঞ্জন বাইনের গ্রামের বাড়ি সাতক্ষীরার আশাশুনির বীরবক্চর গ্রামে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। বিরোধী দলের কর্মসূচি বানচাল করতেই সরকার রাস্তায় সভা সমাবেশ বন্ধের উদ্যোগ নিয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই উদ্যোগ বাস্তবায়ন না করতে সরকারের প্রতি আহ্বান জানান রিজভী। সরকারের দমন পীড়নের বিরুদ্ধে জনগণ শিগগির রাজপথে নামবে বলেও সতর্ক করেন তিনি। সংবাদ সম্মেলনে 19 জানুয়ারি জিয়াউর রহমানের 81তম জন্মবার্ষিকী উপলক্ষে দুদিনের দলীয় কর্মসূচি ঘোষণা করেন রিজভী। আমি দলের পক্ষ থেকে বিএনপির সভা সমাবেশ এবং বিরোধী দলের সভা সমাবেশ বানচাল করার জন্যই মনে হয় এই আদেশ। মানুষের প্রতিবাদের ভাষা কেড়ে নেওয়ার জন্যই এই নির্দেশনা। গণতন্ত্র ক্রমাগত সংকোচনের ধারায় এটি তাদের আরেক ধাপ অগ্রগতি। রাত 9টায় বাংলাদেশে নিচ্ছে একটা বিরতি। নয়টা 19-এ ফিরে এলাম রাত 9টায় বাংলাদেশে। সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের অধীনে 2019 সালে নির্বাচন হবে, আবারও জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। বাংলাদেশ ন্যাশনাল অ্যালায়েন্স বিএনএর দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিকেলে সুপ্রিম কোর্ট বার মিলনায়তনে এক আলোচনা সভায় তিনি কথা জানান। নাসিম বলেন, নির্বাচন করার দায়িত্ব নির্বাচন কমিশনের, তাই এই বিষয়ে কেবল নির্বাচন কমিশনের সঙ্গেই আলোচনা হতে পারে। বিএনপি জামায়াতকে না ছাড়লে আগামী নির্বাচনে জনগণই দলটিকে চূড়ান্তভাবে ত্যাগ করবে বলেও মন্তব্য করেন তিনি। জঙ্গিবাদ মুক্ত উন্নত দেশ করতে নৌকা ছাড়া বিকল্প নেই বলেও দাবি করেন না স্বাস্থ্যমন্ত্রী। আগামী 2 বছর ধৈর্য ধরে বিএনপিকে নির্বাচনের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান তিনি। আলোচনা করার কিছু এখন আর নাই। সুপ্রিম কোর্ট বলে দিয়েছে, আদালত বলে দিয়েছে, সংবিধান অনুযায়ী ইলেক্টেড প্রাইম মিনিস্টার অধীনে নির্বাচন হবে। সারা দুনিয়ায় সেভাবে নির্বাচন হয়, কোথাও তো এর ব্যতিক্রম হয় নাই। কেয়ারটেকার গভর্নমেন্ট করেছিলাম আমরা, বিতর্কিত করেছে কে বলেন আপনারা? নিতে আরো কিছু খবর আছে, তার আগে খেলার খবর জানবো। অনুপম, কি আছে? টেস্ট খেলা তো চলছে, ওয়েলিংটনে প্রথম টেস্ট চলছে সিরিজের এবং কাল একটি গুরুত্বপূর্ণ দিন, কাল সর্বশেষ দিন এবং আপনারা তো জানেনই যে ইমরুলের মধ্যে চোট পেয়ে খেলার বাইরে 3 উইকেট পড়ে গিয়েছে। সুতরাং এখন আসলে খুব গুরুতর নয়, কিন্তু তারপরও ওপেনার যখন মাঠ থেকে ফেরত যান তখন এটা আসলে একটা বড় ধরনের আঘাত, কারণ তিনি ফিরে এসে আবার শুরুতে যেরকম খেলছিলেন সেরকম খেলতে পারবেন কিনা, সেই মানিয়ে নিতে পারবেন কিনা সেটাও একটা ডিপেন্ড করছে। কাল আসলে অনেক গুরুত্বপূর্ণ, কারণ যে কোনো দিকে ম্যাচ হেরে যেতে পারে, ঘুরে যেতে পারে, কিন্তু আসলে যেদিকেই ঘুরে যেতে যে কোনো দিকে ঘুরে যেতে পারে। টাইগাররা অবশ্য আশা করছে ম্যাচ সেখান থেকে বের করে নিয়ে আসতে পারবে। এছাড়াও আরো বেশ কয়েকটি খবর আছে, তবে তার আগে ছোট একটা বিরতি নিচ্ছি, ফিরে এসে যা জানাবো। ব্যাটিং ব্যর্থতা ঘোচাতে পারছে না টাইগ্রেসরা, সিরিজ বাঁচাতে জয়ের বিকল্প নেই রুমানা শারমিনদের। অস্ট্রেলিয়ান ওপেন শুরু কাল, রেকর্ডের হাতছানি জকোভিচ সেরেনার সামনে। নটা 28-এ ফিরে এলাম রাত 9টায় বাংলাদেশে। ওয়েলিংটন টেস্টে চতুর্থ দিন শেষে 122 রানে এগিয়ে আছে বাংলাদেশ। শেষ বিকেলে এলোমেলো ব্যাটিংয়ে 3 উইকেট হারিয়ে বোর্ডে উঠেছে 66 রান। চোট পেয়ে মাঠ ছেড়েছেন ইমরুল কায়েস। টাইগারদের জন্য সুখবর, শেষ দিন ব্যাট করবেন মুশফিক। এর আগে প্রথম ইনিংসে 539 রানে অল আউট হয় নিউজিল্যান্ড। 4 নম্বর দিনে এসে কিছুটা মন খারাপ করে মাঠ ছেড়েছে বাংলাদেশ। ইমরুলের চোট, তামিমের বোল্ড, মাহমুদুলের আউট আর মিরাজের রান আউট দিন শেষে বাংলাদেশকে চাপে ফেলেছে।
ওয়েলিংটন টেস্টে সবসময় আপার হ্যান্ডে ছিল বাংলাদেশ। 56 রানের লিড বাংলাদেশের সাহস বাড়িয়েছে। তামিম ইমরুলের এমন শুরুর পর রোমাঞ্চ আরও বাড়ে। কিন্তু ইমরুলের চোটে সব এলোমেলো। এই এক রানই এখন আক্ষেপে পোড়াবে বাংলাদেশকে। ইমরুলের মাঠ ছাড়ার পর দ্রুত পড়ে 3 উইকেট। স্যান্টনারের স্পিনে বোকা বনেছেন তামিম। ওয়াগনারের বাউন্সে খোঁচা দিয়ে আত্মাহুতি দেন মাহমুদুল্লাহ। নাইট ওয়াচম্যান মিরাজ পঞ্চম দিন ব্যাট করার সুযোগ হারান। চতুর্থ দিনেও সাবলীল ছিলেন টম লেইথাম। 177 ক্লাসিক ইনিংসে ব্ল্যাক ক্যাপস বোর্ড সচল রাখেন। বিজে ওয়াটলিং ও মিচেল স্যান্টনারের 50 পার্টনারশিপ বাংলাদেশকে ভুগিয়েছে। 49 রানে ওয়াটলিং আউট হলেও স্যান্টনারের ক্যারিয়ার সেরা 73 নিউজিল্যান্ডকে দিয়েছে 539 রান। ওয়াগনারের ক্যাচ নিয়ে ইতিহাস গড়েন ইমরুল। বদলি কিপার হিসেবে টেস্টে প্রথম ক্রিকেটার হিসেবে নেন 5 ক্যাচ। সাইফুল মজুমদার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বদলি কিপার হিসেবে নেমে বিশ্ব রেকর্ড গড়েছেন ইমরুল। এক ইনিংসে নিয়েছেন 5 ক্যাচ। টেস্ট ইতিহাসে এর আগে বদলি নেমে 5 উইকেট নিতে পারেননি কেউ। এক ঝলকে দেখে নিচ্ছি ইমরুলের 5 ক্যাচ মুহূর্ত। ভারত ও শ্রীলঙ্কা সিরিজ সামনে রেখে 30 সদস্যের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি। প্রথমবার প্রাথমিক দলে ডাক পেয়েছেন ব্যাটসম্যান আব্দুল মজিদ। ঘরোয়া ক্রিকেটে বেশ ভালো ফর্মে আছেন মজিদ। ইংল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে সেঞ্চুরি করে নির্বাচকদের নজরে আসেন তিনি। এছাড়াও ঘরোয়া ক্রিকেটে পারফর্ম করে দলে ফিরেছেন নাসির, আলামিন ও এনামুল হক বিজয়। তাদের সঙ্গে আছেন নিউজিল্যান্ডের জন্য ঘোষিত দলের 23 জনের সবাই। বাদ পড়েছেন স্ট্যান্ডবাই থাকা শাহরিয়ার নাফিস ও মোশাররফ হোসেন রুবেল। চোটের কারণে পেসার শহীদের প্রাথমিক দলে জায়গা না হলেও আছেন শফিউল ইসলাম। সিরিজের তৃতীয় ওডিআইতে কাল সাউথ আফ্রিকা নারী দলের মুখোমুখি হবে বাংলাদেশ। সিরিজ বাঁচাতে এই ম্যাচে জয়ের বিকল্প নেই। প্রথম 2 ম্যাচ হেরে ব্যাকফুটে থাকা টাইগ্রেসরা তৃতীয় ওডিআইতে ঘুরে দাঁড়াতে চায়। ব্যাটিং নিয়ে দুশ্চিন্তায় টিম ম্যানেজমেন্ট। দ্বিতীয় ওডিআইতে জয়ের সম্ভাবনা জাগিয়ে এলোমেলো ব্যাটিংয়ে বাংলাদেশের স্বপ্নভঙ্গ। তৃতীয় উইকেটে রুমানা শারমিনের 127 রানের রেকর্ড পার্টনারশিপ কাজে আসেনি। ম্যাচ হারতে হয়েছে 17 রানে। ডু অর ডাই ম্যাচে ব্যাটিং নিয়ে ভাবতে হচ্ছে থিঙ্ক ট্যাঙ্ককে। দ্বিতীয় ওডিআইতে ছন্দহীন ব্যাটিং হলেও বোলিং স্বস্তি দিয়েছে। খাদিজাতুল কুবরার স্পিন ভুগিয়েছে প্রোটিয়া নারীদের। এ ম্যাচেও স্পিনে ভরসা টাইগ্রেসদের। দুইটা রিক্সে 2 জন সেট ব্যাটসম্যান আউট হয়ে গেছে। এটা ওদের টার্নিং পয়েন্ট চলে গেছে। বাট মেবি আমরা থাকলে হয়তো টিমটা বের হয়ে যেত, আমাদের জন্য খুব ইজি হয়ে যেত। আমরা যদি খুব তাড়াতাড়ি এই মিস্টেকগুলো রিকভার করতে পারি তাহলে ইনশাআল্লাহ পরের ম্যাচটা আমরা ধরে নিতে পারবো। ঘরের মাঠে এর আগেও সিরিজ হেরেছে বাংলাদেশ। আরেকটি সিরিজ হারের শঙ্কা উকি দিচ্ছে। তবে খাদের কিনারা থেকে ঘুরে দাঁড়িয়ে সিরিজ বাঁচানোর আশা এখনই ছাড়ছে না রুমানা শারমিনরা। সাব্বির ইরফান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। কাল শুরু হচ্ছে বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যাম অস্ট্রেলিয়ান ওপেন। প্রথম দিনই কোর্টে নামছেন শীর্ষ বাছাই অ্যান্ডি মারে ও অ্যাঞ্জেলিক কেরবার। মারের প্রতিপক্ষ ইলিয়া মার্শেঙ্কো। কেরবার খেলবেন লেসিয়া সারেঙ্কোর বিপক্ষে। মেলবোর্ন পার্কে টুর্নামেন্ট শুরু হবে বাংলাদেশ সময় ভোর 5টায়। আর মাত্র কয়েক ঘন্টা, এরপরেই তারকাদের ভিড়ে মুখর হবে মেলবোর্ন পার্ক। আবারও নোভাক জোকোভিচ নাকি অন্য কেউ? অ্যাঞ্জেলিক কেরবার নাকি অন্য কারো মুখে বছর শুরুর হাসি? জোকোভিচের দীর্ঘদিনের রাজত্ব কেড়ে নিয়েছেন স্যার অ্যান্ডি মারে। নতুন বছরের শুরুতেই আবারও শীর্ষে ওঠার সুযোগ থাকছে জোকোর। সেই সাথে এককভাবে 7 বার এই শিরোপা জেতার টার্গেট। তবে দ্বিতীয় বাছাইকে সরিয়ে অস্ট্রেলিয়ান ওপেনের পাতায় প্রথমবারের মতো নাম ওঠানোর লক্ষ্য কিছুতেই হাতছাড়া করতে চাইবেন না স্যার মারে। 5 বার ফাইনালে উঠলেও এই শিরোপা যে এখনো অধরাই। এই আসরে রাফায়েল নাদাল খেলবেন নবম এবং রজার ফেদেরার খেলবেন 17তম বাছাই হিসেবে। সদ্য ইনিংস শুরু করা সেরিনা উইলিয়ামস এবার শুরু করবেন আগ্রাসীভাবেই। 23তম গ্র্যান্ড স্ল্যামের হাতছানি সুপার সেরিনার সামনে। মার্কিনের তারকার বড় বাধা অ্যাঞ্জেলিক কেরবার। আবারও শ্রেষ্ঠত্বের তালিকায় নিজের নাম লেখানোর হাতছানি কেরবারের সামনে।
তবে অ্যাগনেস্কা রাদন্সরা কিংবা সিমোনা হ্যালেপকেও গুনায় ধরতে হবে। সামান্থা স্টোসার কিংবা ক্যারোলিন ওজনিয়াকি যে কোনো মুহূর্তে পাল্টে দিতে পারেন পাশার দান। র্যালি হবে লড়াই, হাসবেন হাসাবেন কাঁদবেন কাঁদাবেন। বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যাম শুরু হবে ধুন্ধুমার ভাবেই। আমিরুল লতিফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। খেলাধুলার খবরে এই ছিল আমার কাছে। জাহিদ এবং মিতা জানাবেন আরো কিছু খবর। ধন্যবাদ। আমাদের কাছে আরো কিছু খবর আছে, চলে যাচ্ছি সেগুলোতে। সিলেটের জকিগঞ্জে কলেজ ছাত্রীকে কুপিয়ে জখম করেছে এক যুবক। উপজেলার রসুলপুর গ্রামে রোববার সকালে এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, ছোট ভাইকে স্কুলে ভর্তি করাতে সকালে মায়ের সঙ্গে বের হন ওই ছাত্রী। এ সময় একই গ্রামের বাহার উদ্দিন তাকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে পালিয়ে যায়। প্রেমে রাজি না হয় এ হামলা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। কলেজ ছাত্রীর বাম হাতে ও পেটে আঘাত লেগেছে। তাকে ভর্তি করা হয়েছে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে। তিনি আশঙ্কামুক্ত বলে জানিয়েছে চিকিৎসক। হামলাকারী বাহার উদ্দিনকে গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ। ঝুমা এবং বাহারুদ্দিনের সাথে একটা প্রেমের সম্পর্ক ছিল বলে আমরা জানতে পেরেছি। তো ইদানিং মেয়েটা তার সাথে আর মিশতে যাচ্ছিল না বা তার পাত্তা দিচ্ছিল না, এই খুবই ছেলেটা তার স্টেপ করে। আরো খবর জানানোর আগে নিচ্ছে একটা বিরতি। ফিরে এসে থাকছে সরকারি ব্যবস্থাপনায় হজের প্রাক নিবন্ধন শুরু। এবছর বাড়বে বাংলাদেশি হাজির সংখ্যা। নটা ৪৪ মিনিটে ফিরে এলাম রাত ৯টা বাংলাদেশে। সরকারি ব্যবস্থাপনা শুরু হচ্ছে এবছরের হজের প্রাক নিবন্ধন। বিকেলে সচিবালয়ে ধর্ম মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে নিবন্ধন কার্যক্রমের উদ্বোধন করেন ধর্মমন্ত্রী মতিউর রহমান। চলতি বছর বাংলাদেশি হাজির সংখ্যা বাড়বে বলে জানিয়েছে ধর্ম সচিব। সরকারি ও বেসরকারিভাবে হজে যেতে গত বছর ১,৪০,৯৯৪ জন প্রাক নিবন্ধন করেছিলেন। তাদের মধ্যে ১,০১,৮২৯ জন হজে যান। বাকিরা চলতি বছর সরকারি ব্যবস্থাপনায় হজে যাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন বলে জানান ধর্মমন্ত্রী মতিউর রহমান। ২০১৭ সালে হজ কার্যক্রম পরিচালনার জন্য ৯৬৪টি বৈধ হজ এজেন্সির তালিকা প্রকাশ করেছি। অনুমোদিত 25টি ব্যাংকের তালিকা প্রকাশ করা হয়েছে। ১ ফেব্রুয়ারি সৌদি আরবের সঙ্গে ২০১৭ সালের হজ চুক্তি সই হবে। এরপরই শুরু হবে বেসরকারিভাবে হজে গমনোচ্ছুদের প্রাক নিবন্ধন। ধর্ম সচিব আব্দুল জলিল জানান, সৌদি আরব এবছর সম্পূর্ণ ই হজ পদ্ধতি চালু করতে চায়। এজন্য মার্চের মধ্যে প্রাক নিবন্ধন শেষ করার তাগিদ দিয়েছে তারা। সৌদি সরকার একটা সিদ্ধান্ত নিয়েছেন 20% যেটা বন্ধ ছিল টোটাল মুসলিম জনসংখ্যার ভিত্তিতে, এটা এবার ওপেন হয়ে যাবে। সে অনুযায়ী আমরা 1,25,000-এর উপরে যাব ইনশাআল্লাহ, যদি এটা বাস্তবায়িত হয়। বেসরকারিভাবে প্রাক নিবন্ধন শুরুর আগে বেশ কিছু বিষয় সমাধান হওয়া উচিত বলে মনে করছেন বেসরকারি হজ এজেন্সিগুলোর জোট হাবের সভাপতি ইব্রাহিম বাহার। যেহেতু হজ প্যাকেজটি এখনো ঘোষণা হয় না, একজন হজ যাত্রীকে আমি বলতে পারছি না কত টাকা দিয়ে সে হজ যাবে। সুতরাং আমি হজ যাত্রীর সাথে চুক্তিবদ্ধ না হলে বা আমি সরকারের সাথে চুক্তিবদ্ধ না হলে, সরকারের সাথে প্রত্যেকটা এজেন্সির চুক্তি করতে হয় এবং বৈধ এজেন্সি কতগুলি সেটি না হওয়া পর্যন্ত এটি করা হয়তো সম্ভব হবে কিনা আমি জানি না। সৌদি আরবের উদার নীতির কারণে এবার হজ যাত্রীর সংখ্যা বেড়ে ১,২৫,০০০ ছাড়িয়ে যাবে বলে জানিয়েছে মন্ত্রণালয়। অনিমেষ কর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশ ও মুসলিম উম্মার শান্তি কামনায় আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। বেলা 11টায় শুরু হয়ে মোনাজাত চলে প্রায় 40 মিনিট। এ সময় অশ্রুসিক্ত নয়নে আল্লাহর দরবারে হাত তোলেন মুসল্লিরা। তবে ফেরার পথে যানবাহন সংকটের চিত্র ছিল প্রতি বছরের মতোই। মাঘের শীত উপেক্ষা করে আখেরি মোনাজাতে যোগ দিতে সকাল থেকে বাস ট্রেনে তুরাগ তীরে আসতে শুরু করেন মুসল্লিরা। ইজতেমার ময়দান ছাড়িয়ে টঙ্গীর আবাসিক ভবন, সড়কও লোকে লোকারণ্য। মোনাজাতে অংশ নিতে পায়ে হেঁটে অনেকে রওনা হন ইজতেমার দিকে। পথে যেখানে পেরেছেন দুহাত তুলেছেন মোনাজাতে। বেলা 11টায় আখেরি মোনাজাত শুরু করেন ভারত থেকে আসা মাওলানা মোহাম্মদ সাদ। প্রায় 40 মিনিটের এই মোনাজাতে করা হয় মুসলিম উম্মার জন্য শান্তি কামনা।
ए अल्लाह बीमारों को शिफा नसीब फरमा दे। ए अल्लाह तू ही बीमारियों का पैदा करने वाला है, तू ही बीमारी शिफा देने वाला है। ए अल्लाह तू फजल फरमा कर, करम फरमा कर, अपने खजाने शिफा से शिफा के फैसले। গুনাহ মাফ ও আত্মশুদ্ধির প্রত্যাশায় আমিন আল্লাহুম্মা আমিন ধ্বনিতে মুখর ইজতেমা ময়দান। অশ্রুসিক্ত নয়নে আল্লাহর দরবারে হাত তোলেন মুসল্লিরা। বিশ্বের প্রতিটা মুসলমানের জন্য দোয়া করছি, আমার ফ্যামিলি সবার জন্য দোয়া করছি। ইজতেমার থেকে এটাই শিক্ষা যে তাম দুনিয়াতে শান্তি আসে, নিরাপত্তা আসে, জানমালের নিরাপত্তা আসে, আল্লাহ তাআলা রহমত বরকত নাজিল করে। আল্লাহ তুমি মানুষকে বাঁচাও, মানুষের জন্য আল্লাহ তুমি দয়া করো। মোনাজাত শেষে যানবাহন সংকটে পড়েন মুসল্লিরা। গাড়ি না পেয়ে অনেকে গন্তব্যে রওনা হন পায়ে হেঁটে। জায়গা জায়গা ব্যারিকেড দেয়, আইতে অনেক কষ্ট হয়েছে, গাড়ি ঘোড়া পাই নাই, হাইটে আইছি। খুবই শুকরিয়া আদায় করি, যতটুকু কষ্ট হয়েছে এটা ইসলামের শান্তির জন্য, ইসলামের জন্য একটু হালকা পাতলা কষ্ট, এটা তো মেনে নিতে হবে। প্রথম পর্বে দেশের 17 জেলার মুসল্লিদের সঙ্গে সামিল হন ইউরোপ, আমেরিকা, মধ্যপ্রাচ্য সহ বিশ্বের 91টি দেশ থেকে আসা 7,500 বিদেশি নাগরিক। ইজতেমার দ্বিতীয় পর্ব শুরু হচ্ছে 20 জানুয়ারি। হাসান মিসবা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নিউজিল্যান্ডের টাইগার দল এই বিষয়ে আজ আপনাদের মতামত জানতে চেয়েছি। জাহিদ, অনুপম, আমাদের দর্শকদের মধ্যে শরীফ বলছেন, আমি মনে করি এখনো ম্যাচের নিয়ন্ত্রণ আমাদের হাতে। রফিক বলছেন, ফলাফল যাই হোক বাংলাদেশ প্রমাণ করতে পেরেছে তারা এখন ক্রিকেটে পরাশক্তি। মারুফ বলছেন, ম্যাচ ড্র হবে এবং নিউজিল্যান্ড টেস্টে বাংলাদেশের সবাই ভালো খেলেছে। ভালো খেলছে সেটা সবাই বলছে। জালাল বলছে টাইগারদের জন্য শুভকামনা রইল। হাসান বলছে এই টেস্টে মুশফিক ইমরুলের আহত হওয়া খবরটি বাংলাদেশের জন্য খুবই হতাশাজনক। অবশ্যই, কারণ এখন যদিও 3 উইকেট গিয়েছে কিন্তু এই 2টি উইকেট ঠিক মতো তারা ব্যাট করতে পারবেন কিনা সেটা নিয়ে সন্দেহ রয়ে গেছে। রবিউল বলছে বাংলাদেশকে আগামীকাল কমপক্ষে দিনের অর্ধেক সময় পর্যন্ত খেলতে হবে। আমিন বলছেন বাংলাদেশ দলের যে উন্নতি হয়েছে তা নিউজিল্যান্ড টেস্ট বলে দেয়। স্বপ্ন বলছেন রান আসুক আর না আসুক বাংলাদেশ ব্যাটিং এর টিকে থাকতে হবে। এনামুল বলছেন বাংলাদেশের প্রথম ইনিংসে আরো কিছু রান নেওয়ার দরকার ছিল। ইকবাল বলছেন নিউজিল্যান্ডের বিপক্ষে 595 রানের ইনিংস ঘোষণাটি সত্যি অসাধারণ সাহসিকতার প্রমাণ। কালকে বাংলাদেশকে যদি হারতেই হয় সেটাও কিন্তু একটা রেকর্ড করে হারতে হবে, কারণ প্রথম ইনিংসে 595 রানের বেশি করে হারার নজির কিন্তু ইতিহাসে খুবই কম। যাক, এখনো সেরকম কোনো সম্ভাবনাই দেখা যাচ্ছে না, এই রেকর্ডটি না হোক বরং এইভাবে বলা যায়, কারণ 7টি উইকেট এখনো আছে এবং বাংলাদেশে প্রথম ইনিংসে যেভাবে ব্যাট করেছে তাতে মনে হয় যে আমরা এই যাত্রায় বরং শেষের 1-2টা সেশন যদি ধরে রাখা যায় নিউজিল্যান্ডের জন্য সেটা একটা পরীক্ষা হতে। একটু আশার খবর আছে, কারণ নিউজিল্যান্ডে কিন্তু সেকেন্ড ইনিংসে 200 রানের বা 220-30 টার্গেটে ব্যাট করে কখনোই নিউজিল্যান্ড জিততে পারে নাই, এরকম একটা রেকর্ড আছে। সুতরাং ভয় পাওয়ার কিছু নাই, আমরা ভয় পাচ্ছি না, আশাহারা হওয়ার কিছু নাই। অবশ্যই আমরা বরং আশায় বুক বেঁধে রাখছি যে ভালো হবে কালকের ফলাফল। চলে যাচ্ছে অন্য খবর। বৈশ্বিক উষ্ণতার প্রভাবে ব্যাপক হারে গলছে অ্যান্টার্কটিকার জমাট বরফ। বিজ্ঞানীরা বলছে 100 বছরে এই মহাদেশের তাপমাত্রা বেড়েছে 2.5 ডিগ্রি সেলসিয়াস। এর প্রভাব পড়ছে অঞ্চলটির প্রাণ বৈচিত্র্যের উপর। 7.5 কোটি বছর আগে অ্যান্টার্কটিকার এই বিস্তীর্ণ অঞ্চলে চড়ে বেড়াতো ডাইনোসর। তখনকার তৃণভূমি এখন পরিণত হয়েছে বরফের মহাদেশে। দীর্ঘদিন ধরে অ্যান্টার্কটিকার ভূপ্রকৃতি নিয়ে কাজ করছেন আর্জেন্টিনার বিজ্ঞানীরা। অঞ্চলটিতে বেশ কটি বৈজ্ঞানিক গবেষণাগারও আছে আর্জেন্টিনার, তারই একটি কার্লিনি রিসার্চ সেন্টার। এখানকার বিজ্ঞানীরা বলছেন লক্ষণীয়ভাবে বদলাচ্ছে এখানকার পরিবেশ। আগে কেবল তুষারপাত হলেও ইদানিং দেখা দিচ্ছে বৃষ্টি। তাদের ধারণা বৈশ্বিক উষ্ণতাই এর কারণ। হিমবাহগুলো এখন আর সমুদ্রে গিয়ে মিলছে না, মাঝখানে তীরভূমির মতো তৈরি হয়েছে। 20 বা 30 বছর আগে এমনটা ছিল না। এর অর্থ হিমবাহের ঘনত্ব কমছে। সম্ভবত এটা বৈশ্বিক উষ্ণতার প্রভাব। বৈশ্বিক উষ্ণতার প্রভাব পড়ছে অ্যান্টার্কটিকার প্রাণীকুলের ওপরও। বিজ্ঞানীরা বলছেন গত কয়েক বছরে বদলে গেছে এখানকার পেঙ্গুইনদের প্রজনন অভ্যাস। আশঙ্কাজনকভাবে কমছে ক্রিল নামে এক ধরনের ছোট প্রাণীর বংশবিস্তার। এতে বিপদে পড়ছে এদের ওপর নির্ভরশীল পেঙ্গুইন, সিল, তিমিসহ নানা জাতের প্রাণী। বৈশ্বিক উষ্ণতা অবশ্য কিছু অর্থনৈতিক সুযোগও তৈরি করছে। এই অঞ্চলে মাছ ধরা আর্জেন্টিনার জন্য একটা বড় সুযোগ। উষ্ণতার কারণে ফিশিং জোনের সংখ্যা বাড়ছে। এই সুযোগ কাজে লাগাতে পারলে অর্থনৈতিকভাবে লাভবান হওয়া যাবে। বিজ্ঞানীরা বলছেন অঞ্চলটিতে কোনো শিল্প কারখানা না থাকলেও বাড়ছে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ, যা আরো বিপন্ন করে তুলছে প্রাকৃতিক পরিবেশ। তৌহিদুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল রাত 9টায় বাংলাদেশ।